মেডিকেলে ভর্তি মামলায় আলিপুর কোর্টে এফআইআর জমা দিল সিবিআই। আর এই মামলায় কলকাতা হাইকোর্টের শেষ নির্দেশ কি জানতে চাইল নিম্ন আদালত। ডিভিশন বেঞ্চের নির্দেশ অবৈধ, তাই এফআইআর এর নির্দেশ খারিজ হবে না, এমনটাই আজ জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এ প্রসঙ্গে এই কলকাতা হাইকোর্টের শেষ নির্দেশ কি তা জানতে চাওয়া হয়েছে আলিপুর আদালতের তরফে। এই মেডিকেলে ভর্তি মামলাতেই আলিপুর আদালতে এফআইআর জমা দিয়েছে সিবিআই। এই মামলায় কলকাতা হাইকোর্টের শেষ নির্দেশ কি জানতে চাইল নিম্ন আদালত। আর এই মেডিকেল দুর্নীতি মামলাতেই দুই বিচারপতির বেনজির সংঘাত। এবার বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সেন। বলেছিলেন অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে, তাকে বিরক্ত করা যাবে না, লাইভ স্ট্রিমিং বন্ধ করে শুনানি করুন, এমনটাই বিচারপতি সিনহাকে বলা হয়েছিল। পরে বিষয়টি হাইকোর্টে জানান বিচারপতি সিনহা। নির্দেশনামায় এই উল্লেখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এর পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ডিভিশন বেঞ্চের নির্দেশ অবৈধ, তাই সিবিআই এর এফআইআর খারিজ হবে না। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই দেওয়া ডিভিশন বেঞ্চের এই নির্দেশ গ্রহণযোগ্য নয়। 2 মাসের মধ্যে সিবিআইকে তদন্ত শেষের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর আজ শুধু বিচারপতি বনাম বিচারপতি নন, এজির সঙ্গেও উত্তপ্ত বাক্য বিনিময় হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কিভাবে পদে জানা আছে কিশোর দত্তকে এভাবেই তোপ দাগেন বিচারপতি। আপনি বা কি লুকোচ্ছেন? এজলাসে কেন বন্ধ লাইভ স্ট্রিমিং? পাল্টা প্রশ্ন করেন অ্যাডভোকেট জেনারেল। সব মিলিয়ে নজিরবিহীন সংঘাত কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির মধ্যে। উত্তপ্ত বাক্য বিনিময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের মধ্যে। আর এই প্রসঙ্গেই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য আপনাদের শোনাবো। বিচারপতিদের কতটা অবধি যাওয়া দরকার সেটা নিশ্চয়ই বিচারপতিরা বুঝবেন, এবং আরেকজন বিচারপতিকে যদি একজন বিচারপতি তাকে উদ্দেশ্য করে কিছু বলেন, তাহলে আমার মনে হয় তিনি তার নিজেকেই অপমান করছেন। এবং তাহলে তো প্রশ্ন ওঠে যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করছেন? তো এগুলো কিন্তু কোনো প্রসঙ্গ কখনো ওঠাই উচিত না। জজ তো নিরপেক্ষ থাকবে, তার এইসব কথা বলার কোনো মানে হয় না, অর্থ হয় না। আমরা বারবার কথা বলছি। আমার মনে হয় যে মাননীয় বিচারপতি তিনি তার লিমিটটা বুঝবেন, কত অবধি যাওয়া উচিত সেটা বুঝতে পারবেন। জানি না কেন উনি বলছেন, উনি কি দেখে বলছেন, কেন বলছেন, অথচ এমনি রাজ্যের ওপর খুব ভরসা আছে। মাঝে মাঝেই মাননীয় মুখ্যমন্ত্রীর খুব প্রশংসা করেন। এমনকি আমি ছোটোখাটো একজন, আমারও ওপেন কোর্টেও অনেক সময় অনেক কিছু বলেন বলে শুনেছি আমি, কিন্তু আমি জানি না আমাকে অন্য অ্যাডভোকেটরা বলেছেন। এখন কেন রাজ্যের ওপর ভরসা করছেন না সেটা উনিই বলতে পারেন। উনি কার ওপরে ভরসা করছেন সেটা একটু জানতে হয়। তাহলে আমরা যদি বলি যে উনি বারে বারে সিবিআই বলছেন, তাহলে কি উনি কেন্দ্রীয় সরকারের ওপর ভরসা করছেন? একই সঙ্গে আপনাদের শোনাবো এ প্রসঙ্গে বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলছেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন অকিঞ্চিতকর অনভিপ্রেত ঘটনা ঘটে চলেছে। শাসক দল যারা আছেন তারা ধারাবাহিকভাবে বিচারপতিদের আক্রমণ করে যাচ্ছেন, কদর্থ ভাষায় সরাসরি রাজনীতির ময়দানে নেমে আসার জন্য আহ্বান জানাচ্ছেন, এবং বিচারপতিদের কাছ থেকেও তির্যক মন্তব্য ভেসে আসছে। আমরা চাই পশ্চিমবঙ্গে একটা সুস্থ পরিস্থিতি, যেখানে জুডিশিয়াল অ্যাক্টিভিজম কার্যত বন্ধ হয়ে যাবে। কারণ কোনো তদন্তের নির্দেশ এই দিতে গেলে তার জন্য আদালতের প্রয়োজন হচ্ছে। সুমোটো পুলিশ কোনো অ্যাকশন নেয় না, রাজ্য প্রশাসন কোনোভাবেই এমন কোনো পরিস্থিতি তৈরি করতে পারেনি যাতে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে এ রাজ্যের পুলিশ বা এ রাজ্যের যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন, দুর্নীতি দমন করবার দায়িত্বে যারা আছেন, তারা নিজে থেকে কোনো ব্যবস্থা নেন। এখন এখানে যদি এ ধরনের ঘটনা ঘটে, এটা তো কোনো জুডিশিয়াল অ্যাক্টিভিজমও যেভাবে কোনো সুস্থ গণতন্ত্রের পক্ষে খুব একটা সুখকর বিষয় নয়, একইভাবে এ ধরনের দুজন বিচারপতির সংঘাত আমরা জানানি পুরো বিষয়টা। যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটাও অনভিপ্রেত। বিচার ব্যবস্থা দেখবার দায়িত্ব যারা আছেন, আমার মনে হয় তারা বিচারটি সমাধান করবেন। বাংলার আওয়াজ।
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।